আব্বা, বিয়া কি? আর আমাকে সাজাচ্ছ কেন? সব পরে বুঝবি। আচ্ছা আব্বা, বউ কি ছেলে না মেয়ে? সেটাও পরে দেখতে পাবি। আচ্ছা আব্বা, চলো তাহলে, এখন বিয়ে বাড়িতে চলে এসেছে। অভির আজ বিয়ে, কিন্তু বিয়ে কি অভি আজ পর্যন্ত জানেই না। কিছু মেয়ের ছেলেরা গেট ধরে দাঁড়িয়ে আছে। আপনারা কারা? আপনারাই কি আমার বউ? এক মেয়ে বলে উঠল। না, আমরা আপনার শালিকা। শালিকা কি? আর আমার বউ কই? আমি বউয়ের কাছে যাবো। সবাই তো ভ্যাবা চাকা খেয়ে গেল। কয় কি বলা? এখন না, আগে আমাদের টাকা দেন, তারপর। কইলেই হলো? আমার বউ আমি নিয়ে যাবো, এখানে টাকা দিমু কেন? আর আমার কাছে কোনো টাকা নাই। সরেন তো। তারপর অভির বাবা চুপি চুপি টাকা দিয়ে চলে গেল। আচ্ছা বউ কই? একটু পরে দেখিস। এখন চুপচাপ থাকতো। কিছুক্ষণ পরে কাজে আসলো। সব শেষে অভিকে কবুল বলতে বলল। কবুল কি বাবা? বাবা, এত কথা না বলে কাজে যা বলে তাই কর। তুই তো আমার সব শেষ করে দিলি। আচ্ছা বাবা। এক পর্যায়ে বিয়ে হয়ে যায়, আর এদিকে অভির এই কাণ্ড দেখে তো সবাই অবাক হচ্ছে। এতটা বোকা ছেলে, এবার যাওয়ার পালা। মেয়ের কান্না করতে করতে শেষ। এমন সময় অভি বলে উঠল। আপনি এত কান্না করতেছেন কেন? আমি কারো কান্না সহ্য করতে পারি না। তাহলে কিন্তু আমিও কান্না করে দেব। বলতে দেরি হলেও কাঁদতে দেরি হয়নি। এটা দেখে মানুষ হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে অভির দিকে। তারপর মেয়েটা কিছু একটা ভেবে কান্না থামালো। মেয়ের মা এসে বলল। বাবা, আমার মেয়েকে কোনোদিন কষ্ট দিও না। ও যদি কোনো ভুল করে থাকে তাহলে আমায় বইলো, আমি দেখব। কি যে বলেন আন্টি, আপনার মেয়ে মানে তো আমার মেয়ে। আমি ওকে কখনো কষ্ট দেব না। আংটি। হ্যাঁ, মা বলেছে যে অপরিচিত কাউকে দেখলে আন্টি বলতে। এই সময় কি বলা উচিত ঠিক বুঝতে পারছে না মেয়ের মা। একসময় গাড়িতে উঠে বসলো সবাই। কিছুক্ষণ পরে সবাই বাড়িতে এসে যায়। অভি এসেই তার বাবাকে বলছে। বাবা, এখন তো আমার কাজ শেষ। এখন কি আমি একটু ঘুমাতে পারি? আমার না খুব ঘুম পাচ্ছে। না, এখন তো তোর কাজ শুরু। না বাবা, আমি আর কাজ করতে পারবো না। আমি ঘুমাতে গেলাম। আমার ভীষণ ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে? ভালো কথা। যা, আজ থেকে তোর বউয়ের সাথে ঘুমাবি। বললেই হলো? আমি তোমার সাথে ঘুমাবো? কোথা থেকে কোন মেয়েকে নিয়ে এসেছো? এখন তার সাথে আমার ঘুমাতে হবো, তাই না? আমি যাব না। আর আমি কি তার উপর পা দিয়ে ঘুমাতে পারবো? হ্যাঁ, আজ থেকে তার সাথেই ঘুমাতে হবে। আর তার উপরই পা তুলে দিবি। যা এখন। না বাবা, আমি যেতে পারবো না। আমি তোমার সাথেই ঘুমাবো। এদিকে রাত হয়ে গেছে। মেয়েটা একা একা বসে আছে। এক পর্যায়ে অভিকে জোর করে বাসর ঘরে পাঠানো হয়, আর বাহির থেকে আটকে দেওয়া হয়। মেয়েটা অভির দিকে আগাচ্ছে। অভি চিৎকার দিয়ে বলছে। আব্বা, আমার বাহির করো। মেয়েটা আমার দিকে এগিয়ে আসছে। আমার খুব ভয় করছে। কথাটা শুনে মেয়েটা থমকে যায় আর মনে মনে ভাবে। এ কার সাথে আমার বিয়ে দিয়েছে? চিৎকার শুনে বাবা দরজার ওই পাশ থেকে বলে। বাবা, আমি এখানে আছি। তুই ভয় পাস না, আমি আছি তো। আচ্ছা আব্বা। মেয়েটা এসে অভিকে সালাম করলো। 1000 বছর বেঁচে থাকো মা। মা? কেন, তুমি দেখো নাই? কেউ এসে পা ধরে সালাম করলে এইসব বলতে হয়। আব্বা আসোনি? অভির বাবা দরজা থেকে বলল। এই তো আছি বাবা, কিছু লাগবে নাকি? তুমি কেমন বউ বিয়ে করাইলা? এ তো কিছুই জানে না। মেয়ে একবার শুধু অভির দিকে তাকালো, আর কিছু বলল না। আব্বা, মেয়েটা কেমন করে যেন তাকায়। আমার খুব ভয় করছে। আমাকে নিয়ে যাও। তুই চিন্তা করিস না, আমি বাহির থেকে তালা মেরে দিচ্ছি। যা করার করে নে। বৌমা, তুমিও যা পারো করো। আমি গেলাম। আমি আর এই ঝামেলাতে থাকতে চাই না। আব্বা রে। চিৎকার করে লাভ নাই, আমি গেলাম। সকালে দেখাবো নে। মেয়ে এদের কাহিনী দেখে হাসবে না কাঁদবে বুঝতেই পারছে না। মেয়ে অভিকে নিয়ে বিছানা যায়, এক প্রকার জোর করে। আপনি এমন করছেন কেন? আমি আবার কি করলাম? কিছু না। আমার খুব ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। ঘুমাবো মানে? আজ আমাদের বাসরাত, আর আপনি ঘুমাবেন? ও, তাহলে বাসর রাতে ঘুমাতে হয় না? আব্বা তো এটা বললো না। এটাও বলে দিতে হবে? আপনি মানুষ নাকি অন্য কিছু? সবাই তাই বলে। আপনি কি জানেন
আজ রাতে আমাদের অনেক কাজ আছে। বলেই মাথা নিচু করলো। তাই? তাহলে আব্বাকে ডাক দেই? এখানে আব্বাকে ডাকবেন কেন? আরে আপনার মাথায় দেখি কিছুই নাই। আপনাকে শিখাই নাই যে মিলেমিশে কাজ করলে কাজ তাড়াতাড়ি হয় আর অল্প কষ্টতেই? আমরা এখানে দুজন, আরেকজন হলে আরো তাড়াতাড়ি কাজ সেরে ফেলতে পারবো, তাই আব্বাকে ডাক দিলাম। আল্লাহ, আমাকে কার সাথে বিয়ে দিল? আহ, মাথা ব্যথা করছে বুঝি? আব্বাকে ডাক দেবো? মেয়েটা রাগে লুকে তাকালো। ঠিক আছে, ডাকবো না। আপনাকে বিয়ে করতে বলছে কে? বিয়ের মানে জানেন? আব্বাই বলল বিয়ে করতে, তাই করলাম। আর বিয়ের মানে কি আব্বা আমাকে বলছে? কি বলছে? বলেছে বিয়ে করলে আমাকে আর কষ্ট করে পা তুলে দিতে হবে না, বউ নাকি আমার পা তার উপরে তুলে নেবে। আর আমিও দেখলাম আব্বার এখন কষ্ট হয় আমার পা তার উপরে দিলে, তাই আর কি বিয়ে করলাম। কি? আপনি আমাকে আপনার পা রাখার জন্য বিয়ে করছেন? তাই তো। তাছাড়া আপনাকে কেন বিয়ে করব? আপনি তো দেখে আস্ত একটা গাধা। সবাই তাই বলে। ও, আপনি চুপ করবেন? আচ্ছা। কিছুক্ষণ পরে এই আপনি কাঁদছেন কেন? খিদে পেয়েছে বুঝি? জিম একবার ঘুরে তাকালো অভির দিকে। আচ্ছা, আমি খাবার আনতেছি, আপনি একটু দেরি করেন। এই বলেই অভি দরজার সামনে যাওয়ার আগে জিম বলল, আরেকবার সামনে দিলে তোর পা আমি কেটে ফেলবো। খুব জোরে। রাগে লুকে তাকিয়ে বলে অভি তো দেখি ভয় কেটে দিল। এখন কি করি এটাকে নিয়ে? এটা দেখি আমার জীবন শেষ করে দেবে। জিম আর কিছু না ভেবে দরজায় গিয়ে অভির মুখ চেপে ধরলো আর আস্তে আস্তে বিছানায় নিয়ে আসলো। এবার অভির কিছুটা কান্না থেমে গেছে। জিম ভাবছে, এইরকম পাগল নিয়ে সংসার কি করে করব? না, আমার কিছু একটা করতেই হবে। বউ, তোমার উপর একটু পা দেই? পা না দিলে কি কখনো ঘুম হয় না? না, আমি তো প্রতিদিন বাবার উপর পা তুলে ঘুমাই। তাহলে বাবার উপরই পা দিয়া ঘুমাও গা যাও। আর আমি তোমার বাবা না। অভি বিছানা থেকে নামতে নামতে বলে, ঠিক আছে, তাহলে আমি বাবার কাছেই যাই। আল্লাহ গো, একে নিয়ে আমি যে কি করি। আচ্ছা আসো, আমার উপরই পা তুলে দাও। আচ্ছা। তারপর অভি জিমের উপর পা তুলে ঘুমিয়ে গেল। আর জিম ভাবছে, কি ভারী এই পা। এই পা কি আমার সারা জীবন এমনি করে রাখতে হবে নাকি? বলেই কেটে দিল। জিম খেয়াল করলো অভি ঘুমিয়ে গেছে। পা সরাতে যাবে ঠিক সেই সময় অভি জিমকে জড়িয়ে ধরে ঘুমের ঘরে। জিম একটু শিহরিত হয়ে উঠল। ভিতরটা ধুকধুক করে উঠছে। জিম একবার অভি দিকে তাকালো, দেখলো খুব নিশ্চিন্তে ভাবে ঘুমিয়ে আছে। কথাই না সুন্দর লাগছে। কে বলবে এই ছেলে এরকম? বলেই একটা বড় নিঃশ্বাস ছাড়লো। জিম ভাবছে, জীবনে কিছু পাই আর না পাই, এই রাতের সুখটুকু পেলেই হবে। বলে অভির পা নিজের পায়ের মাঝখানে রেখে অভিকে জড়িয়ে ধরে বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে গেল। এভাবেই তাদের রাত কেটে গেল। সকালে ঘটলো আর এক কাহিনী। জিম ঘুম থেকে উঠে দেখে অভি পাশে নাই। জিম ফ্রেশ হয়ে বাহিরে গেল। দেখেই অবাক, এখানে কি বলবে ঠিক বুঝতে পারছে না। জিম দেখে অভি তার বাবাকে কান ধরে উঠবস করাইতেছে। আর অভি বলতেছে, তোকে কতবার বললাম আমি তোর কাছে ঘুমাবো, আর তোর উপর পা তুলে দেব, আর তুই কি না ওই বউ এনে দিলি পা তুলে দেওয়ার জন্য, যে আমাকে খালি ভয় দেখায়। আমি পা তুলে দিতে চাইলে আমার উপর কেমন করে যেন তাকায়। আমার বুঝি ভয় করে না? এই বলে কেঁদে যাচ্ছে আর বাবাকে কান ধরে উঠবস করাইতেছে। জিম এই কাহিনী দেখে সেখানেই মাথায় হাত দিয়ে বসে পড়ল। অভির বাবা খেয়াল করলো জিম ওদের কাহিনী দেখছে। বাবা, এইবারের মতো মাফ করে দাও, আর কখনো এই কাজ করব না। না, তোর মাফ নেই। প্লিজ বাবা, আর হবে না বলে দিলাম। মাফ করতে পারি, তবে একটা শর্ত আছে। আচ্ছা বলো, আমি সব শর্তে রাজি আছি। আজ থেকে আমি তোর সাথে ঘুমাবো। কথা শুনে জিম অভির সামনে এলো। রাগে লুকে তাকিয়ে আছে। অভি বাবার পিছনে যে বলে, বাবা, আমার ভয় করছে, একে যেতে বলো না। আমাকে ভয় পাও তাই না? দাঁড়াও, তোমাকে ভয় কাকে বলে দেখাচ্ছি। এই বলে জিম অভির কলার ধরে রুমে নিয়ে গেল আর দরজা লাগিয়ে দিল। অভি তো ভয়ে হাত পা কাঁপতে শুরু করছে। অভি দৌড়ে গিয়ে জিমের পা জড়িয়ে ধরে কেঁদে দিয়েছে আর বলছে,
আজ থেকে কার সাথে ঘুমাবে? আমি আজ থেকে তোমার সাথেই ঘুমাবো। আমাকে কিছু করো না। এই ছেলে তার বাবাকে একটুও ভয় পায় না, আর আমাকে দেখে এত ভয় পায় কেন? আজ থেকে আমি যা বলবো তাই করবা, ঠিক আছে? ঠিক আছে, তাই করব। ঠিক আছে, এবার ওঠো আর বাহিরে গিয়ে তোমার বাবার কাছে ক্ষমা চাও। অভি বের হয়েই তার বাবার কাছে গিয়ে বলতে শুরু করে। তোর জন্য আমার আজ এই অবস্থা। তোকে আমি পরে দেখে নেব। ক্ষমা চেয়েছো? হুম। চলো এখন সবাই খাবে। তারপর সবাই খেতে বসলো, কিন্তু অভি গিয়ে তার বাবার কাছে বসলো। এটা দেখে জিম বলল। তুমি ওখানে বসলা কেন? আমি তো এখানেই বসবো। না, তুমি আমার সাথে বসবা। আসলে মা, হয়েছে কি, ও এখন নিজের হাত দিয়ে খাবার খায় না, আমি ওকে খাইয়ে দেই। জিম একবার অভি দিকে তাকালো, তারপর বলল। আমিও তোমার হাতে খাবো। ওই আব্বা, একদম ওকে খাইয়ে দিবি না। তুই শুধু আমাকে খাইয়ে দিবি। কি বললি? কি বললাম আমি? আমার বাবার হাতে আমি খাবো। তুমি তোমার বাবার হাতে খাবে, যাও। এটাও আবার বাবা? আরেকবার বলতো এই কথা। অভি করুণ দৃষ্টিতে তাকালো তার বাবার দিকে। আজ থেকে জিমো তো আমার মেয়ে, তাইলে তো আমি ওকেও খাইয়ে দেব। হুম, ঠিক বলেছ আব্বু, আমি আজ আগে খাবো। অভি চলে যেতে নিলে জিম বলে। আরেক পা সামনে দিয়ে দেখ তোর পা আমি কি করি। কি 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 করবেন? তোর পা বাড়ি দিয়ে পা গুড় গুড় করে দিব। অভি চুপ করে বসে পড়ল। কিছুক্ষণ পর খাবার শেষ করলো, তারপর জিম অভিকে নিয়ে রুমে গেল। আচ্ছা, তুমি কি কিছুই বোঝো না, নাকি আমার সাথে নাটক করছো? নাটক? হ্যাঁ, নাটক? আমি টিভিতে দেখি ওই নাটক। কি? আমি এটা বুঝতে চাইছি। অভি আবার মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আচ্ছা এখন যাও, আমি এখন একটু একা থাকতে চাই। জিম বাহির হয়ে গেল। কিছুক্ষণ পরে অভি এসে বলল। আমি গোসল করব। তো যাও করো। বাবা বলল তোমাকে গোসল করিয়ে দিতে। কি? এখন আমাকে গোসল করিয়ে দিতে হবে তোমাকে? বাবা তো তাই বলল যে এখন থেকে আমাকে তুমি গোসল করিয়ে দেবে। আমি পারবো না। আচ্ছা, তাহলে আমি বাবার কাছে যাই। যেতে হবে না, যাও তুমি, আমি আসছি। আচ্ছা। কিছুক্ষণ পরে জিম গোসল করাতে গেল। তাড়াতাড়ি করো তো, পানি ঢালো। হুম, শরীর ঘষে দেবে না? দিচ্ছি। একটু জোরে দাও, আমার তো কাতুকুতু লাগছে। জিম রাগের মাথায় জোরে ঘষে দেয়, আর অভি চিৎকার করে ওঠে। বাবা, বউ আমার চামড়া খসিয়ে দিচ্ছে। ওই, একদম চুপ। হুম। জিম খেয়াল করলো অভির শরীর থেকে রক্ত বেরোচ্ছে, চামড়া ছিলে গেছে। তারপর গোসল করিয়ে দিয়ে চলে আসতে যাবে তখনই লুঙ্গি পরিয়ে দেবে না? জিম রাগে লুক নিয়ে বলল। কি? না না, কিছু না। হুম। তারপর অভি কোনো মতে লুঙ্গি পরে আসে। তারপর কিছু খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে। রাতে খাবার খেয়ে জিম আগেই রুমে যায়। অভি কিছুক্ষণ পরে যায়, গিয়ে দেখে জিম ফোন টিপছে। এটা কি? তোর মাথা। অভি সাথে সাথে মাথায় হাত দেয়। জিম ব্যাপারটা খেয়াল করলো আর হেসে দিল। তুমি তো অনেক সুন্দর করে হাসতে পারো। আমি জানি। ওইটা একটু দিবা? না, এখন দেওয়া যাবে না, একটু কাজ করছি। একটু দেখবো। অভি এক প্রকার জোর করে নিতে চাইলে ফোন নিচে পড়ে যায়। জিম রাগ কন্ট্রোল করতে না পেরে অভির গালে ঠাস করে থাপ্পড় মেরে দেয়। কি করলি এইটা? অভি মাথা নিচু করে চুপ হয়ে দাঁড়িয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে খুব ভয় পেয়েছে। জিম খেয়াল করলো অভি কাঁপতে শুরু করছে। তাও নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে ধমক দিয়ে বলে। যাও শুয়ে পড়। অভি আর কিছু না বলে এক কোণে গুটি গুটি মেরে শুয়ে আছে। অভি মনে মনে ভাবছে কাল থেকে তার বাবার সাথেই ঘুমাবে। জিম কিছুক্ষণ পরে এসে শুয়ে পড়ে। জিম খেয়াল করলো অভি আজ এক কোণায় গিয়ে শুয়ে পড়েছে। ছেলেটা মনে হয় খুব ভয় পেয়েছে, এভাবে না বললেও পারতাম। অভির কাছে গিয়ে দেখে অভি ঘুমিয়ে পড়েছে, আর চোখ দুটো ভিজে আছে। বোঝাই যাচ্ছে ছেলেটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। তারপর জিম অভিকে টেনে তার কাছে নিয়ে আসে, আর পা তার উপরে নিয়ে আসে, আর অভির বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে জড়িয়ে ধরে। জিম সকালে উঠে দেখে অভি আজও তার আগে উঠে পড়েছে।
জিম ফ্রেশ হয়ে নিচে নামে, তারপর অভির বাবার কাছে থেকে অনুমতি নিয়ে রান্না করতে যায় আর বলে দেয়। আজ থেকে আমিই রান্না করব, বুয়াদের রাখার কোনো দরকার নেই। কিন্তু অভিকে না দেখে তার যেন কেমন লাগছে। খাবারের সময় অভি ঘরে চলে আসে, তারপর বাবার হাতে খাবার খেয়ে উঠে গেল। জিম কিছু বলল না। দুপুর বেলাও অভি তার ঘরে যায়নি। জিম বাহিরে বের হয়ে দেখে বাথরুম থেকে হাসাহাসির আওয়াজ শোনা যায়। একটু কাছে যেতেই বুঝতে পারলো অভির বাবা আজ অভিকে গোসল করিয়ে দিচ্ছে, আর মাঝে মাঝে অভি খিলখিল করে হেসে দিচ্ছে। বোঝাই যাচ্ছে খুব আনন্দে আছে তারা। এমন সময় অভির বাবা অভিকে জিজ্ঞেস করে। আচ্ছা অভি, কাল তো বউয়ের হাতে গোসল করলি, তা কেমন লেগেছিল? অভি জিমের কথা শুনে মুখটা মলিন হয়ে গেল। কি রে, মুখটা এমন হলো যে? কিছু কি বলেছে বৌমা? অভি ফিক করে হেসে দিয়ে বলল। বউ আবার মা হয়? মুহূর্তে যেন তার রূপ পাল্টে ফেলল। আমার বৌমা, তোর না। না, আমিও বৌমা বলে ডাকবো। জিম এসব কথা শুনে মনে মনে হাসছে। এটা বললে তোর বউ তোকে মেরেই ফেলবে। ও, মুখটা আবার মলিন হয়ে গেল। আচ্ছা, তোর কি হয়েছে বলতো? এই দেখি হাসি খুশি, এই দেখে মন মরা, কি হয়েছে বলতো? জানো বাবা, কালকে বৌমা আমাকে... বলতে গিয়ে থেমে গেল। এই কথা শুনে জিম একটা বড় নিঃশ্বাস নিল আর মনে মনে বলছে। আর তোমাকে কষ্ট পেতে হবে না, আজ থেকে তুমি যা চাইবে তাই হবে। আমার ইচ্ছাতে না হয় তোমাকে খুশি করিয়ে বিলিয়ে দেব। এই বলেই সেখান থেকে চলে যায়। কি হলো, কি যেন বলতে চাইছিলি, আবার থেমে গেলি কেন? আচ্ছা বাদ দাও, আজ কিন্তু আমি তোমার সাথে ঘুমাবো। সে কি, তোর বউ যে একা হয়ে যাবে? হোক, তাতে আমার কি? বুঝছি, তোর বউ তোকে কিছু বলেছে, আমি বলে দিব তোকে যেন কিছু না বলে। ঠিক আছে, আমার সাথেই ঘুমাস। এক পর্যায়ে তাদের গোসল শেষ হয়। বাইরে এসে দেখে জিম খাবার টেবিল সাজাচ্ছে। সবাই একসাথে খেয়ে দিয়ে এই রুমে চলে যায় আর যাওয়ার সময় অভিকে বলে এই রুমে আসতে। না, আমি যাব না। আমি এখন থেকে বাবার সাথেই ঘুমাবো। আসতে বলছি, আসবা। এত কথা বলো কেন? তুমিও যাও, আমি ওকে খাইয়ে দিয়ে রুমে দিয়ে আসবো। জিম আর কথা না বলে রুমে চলে যায়। একটু পর জিম ঘুমিয়ে পড়ে। অভির বাবা এসে দেখে জিম ঘুমিয়ে গেছে, তাই এর অভিকে বেশি জোর করে না। এ রাতে জিম গিয়ে দেখে অভি তার বাবার উপর পা তুলে ঘুমিয়ে রয়েছে। জিম মনে মনে বলছে। ঘুম থেকে ওঠো, তারপর দেখাচ্ছি মজা। এ রাতে খেয়ে দিয়ে জিম বলে। অভি চলো আমার সাথে। আমি যাব না। রাগ তুলিও না বলে দিলাম। অভি যাও, কিছু বলবে না। না বাবা, আমি যাব না। জিম এক প্রকার জোর করে নিয়ে যায়। আজ প্রস্তুত থেকো, তোমাকে দেখাচ্ছি মজা। কি কি করবেন? একটা ছেলে একটা মেয়েকে যা করে দেয়। ও, এই কথা? তার মানে জানো তুমি? তুমি জানো একটা ছেলে একটা মেয়ে কি করে? হুম, জানি তো। তাহলে আর কি, শুরু করো। তুমি তো আবার কান্না করবা না? কান্না তো একটু আসবেই, সেটা আমি মানিয়ে দিব, তোমার ভাবতে হবে না। আচ্ছা। জিমকে খাটে বসিয়ে দিয়ে অভি এবার বলল। আমার চোখের দিকে তাকাও। জিম অবাকের উপর অবাক হচ্ছে। আজ তাহলে কাজটা হয়েই যাবে। অভি আস্তে আস্তে তার হাত জিমের উপর রাখলো আর সাথে সাথে জিম চিৎকারতে উঠল। ওরে বাবা রে, এটা কি হলো? সত্যি এটাই করে। আমি নিজের চোখে দেখেছি। স্কুলে একটা ছেলে একটা মেয়েকে এইভাবে চিমটি দেয়, আর মেয়েটা কেঁদে দেয়। তারপর স্যার এসে... চুপ, একদম চুপ। আমি আগেই বলছিলাম আপনি ব্যথা পাবেন, তারপর দিতে বললেন, এখন আবার ধমক দিচ্ছেন। বলেই মাথা নিচু করে। তোমাকে যে কি করতে মন চাইতেছে। আপনি তো আবার মারবেন না, কারণ সেদিন ওই ছেলেকে খুব মেরেছিল। বলেই করুণ চোখে তাকালো। তোরে তো আমি... অভি বলার আগে গিয়েই পা জড়িয়ে ধরে। আমাকে মারবেন না, তাহলে রাতে আর ঘুমাতে পারবো না। সেদিন সেই ছেলেটা রাতে ঘুমাতে পারেনি, আমাকে বলেছে। মন চাচ্ছে একটা থাপ্পড় দিয়া 32টা দাঁত ফালাই দিই। কিন্তু আমার তো 2টা দাঁত নেই, এই দেখেন। বলেই হা করে জিম আর কিছু না বলে নিচে বসে পড়ে। এখানে বসলেন যে? বিছানায় ঘুমাবেন না? তোর মন চাই তুই ঘুমা, আমি ঘুমাবো না। সে কি, তাহলে আমার পা রাখবে কে?
এ কি, আপনি কান্না করছেন কেন? তখন তো বললেন কিছুই হবে না, আর এখন কান্না করছেন? বাপরে, আমি তোর পায়ে ধরি, আর কথা বলিস না। কই, পা তো ধরলেন না। এবার হইছে? 1000 বছর বেঁচে থাকো মা। মা? এত তাড়াতাড়ি ভুলে গেলে? মেয়েরা পা ধরলে এগুলো বলতে হয়। আমি যা দেখেছি তাই বললাম। রাগ তোর দেখা, আর বলা, যা বিছানায় ঘুমা। অভি ভয় পেয়ে এক প্রকার দৌড়ে গিয়ে শুয়ে পড়ল। জিম মনে মনে বলছে। আল্লাহ, আমার কপালে এই রেখেছিল। ব্যালকনিতে এসে কান্না করিয়ে চলেছে এক মনে। অনেকক্ষণ পরে রুমে গেল, আর গিয়ে দেখে অভি ঘুমের মধ্যে এদিক ওদিক হচ্ছে। জিম বুঝতে পারলো যে অভির পা যে পর্যন্ত পায়ের উপর রাখা হবে না, সে পর্যন্ত তার ভালো ঘুম হবে না। জিম শুয়ে অভির পা নিয়ে তার পায়ের উপর দিয়ে ঘুমিয়ে গেল। সকালে উঠে আজও জিম অভিকে দেখতে পেল না। তারপর জিম রান্নাঘরে গিয়ে রান্না করে কিছুক্ষণ পরে অভি চলে আসে। সবাই একসাথে খাবার খায়। এভাবে কিছুদিন চলে যায়। একদিন জিম মনে মনে ভাবে, এভাবে আর কতদিন থাকা যায়? কিছু একটা করতেই হবে আমাকে। ওর মনে ভালোবাসা জাগাতে হবে, আর সেটা আমাকে করতেই হবে। দেখি আজ রাতে চেষ্টা করে কিছু হয় কিনা। এ রাতে অভি ঘরে আসে। দাঁড়াও। অভি থেমে যায়। জিম আস্তে আস্তে অভির দিকে আগায়। এভাবে আমার দিকে আসছো কেন? জিম কোনো কথা না বলে ওর দিকে আসছে। অভি একসময় দেয়ালের সাথে লেগে যায়। তো তোমার কি হয়েছে? এভাবে আসছো কেন? তোমাকে কি ভূতে ধরলো নাকি? জিম এবার থমকে গেল। ভূত কোথায় ভূত? তোমার মাঝে তুমি যেভাবে আমার দিকে তাকাইছিলা। তোমাকে দিয়ে কিছুই হবে না। আমি কালই বাবার বাড়ি যাব। তোমার সাথে আর যাই হোক, সংসার আর করা যাবে না। অভি মুচকি হাসি দিয়ে, এই কথা তুমি কই পাইলা? কেন? আমাদের এলাকার মেয়েরাও আমাকে এই কথা বলে। তাদের সাথে তোমার কি মিল, তাই না? তোকে তো আমি আজ বেশি কষ্ট করতে হবে না, শুধু পা রাখলেই হবে। মানে? কি মানে মানে করছো? আমি তো সকালে উঠে দেখি তুমি আমার এই শক্ত বুকের উপর কত কষ্ট করে ঘুমিয়ে থাকো। আমাকে শক্ত করে জড়িয়ে ধরো, আর মাথা পড়ে যাওয়ার ভয়। আচ্ছা, বালিশের কি অভাব নাকি এত কষ্ট করে ঘুমাও? আচ্ছা, একটা কথা বলো। কি বলবো? আমাকে যখন ওই অবস্থায় দেখো, তখন কি তোমার মনে কোনো ফিলিংস আসে না? ফিলিংস? এটা আবার কি? কথা। আচ্ছা, এটা বলো, আমাকে যখন ওই অবস্থায় দেখো, তোমার কোনো কিছু করার ইচ্ছে হয় না? হয়তো। অনেকটা আশা নিয়ে বলল। কি হয়? না, আপনি যদি বকা দেন। আরে বলো, কিছুই বলবো না। না থাক, আপনি মারবেন। বলতে বলছি না? আচ্ছা, আপনি বলতে বলছেন তাই বলছি। বলো। তখন মন চাই ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেই। কতটা যে কষ্ট হয় আমার, সেটা আমিই জানি। কি? আমি কিন্তু এই জন্যই বলতে চাইনি। দাঁড়া, তোর একদিন কি আমার যতদিন। আমাকে ধাক্কা দিতে মন চায়। এবারের মতো মাফ করে দেন। তোর পা যখন আমি রাখি, তখন আমার কষ্ট হয় না? এই, আপনি কান্না করছেন কেন? সরকতা, তুই আর আমার সাথে কথা বলবি না। সবাই তো কত নামে ডাকে, কিন্তু এই নামে তো কেউ ডাকেননি। আমি ডাকমু, তোর সমস্যা আছে? আমার সমস্যা নাই। আচ্ছা, ঘুমাবেন কখন? তুই ঘুমা, আমি পরে ঘুমাবো। তারপর অভি ঘুমোতে যায়, আর জিম কাপড় গুছিয়ে নেয়। উদ্দেশ্যে সকালে বাবার বাড়ি যাবে। জিম বিছানায় এসে দেখে অভি আজও সেইভাবে এদিক ওদিক হচ্ছে। তারপর জিম বিছানায় এসে অভির পা নিজের ওপর নিয়ে শুয়ে পড়ে। আজ আর মাথা বুকের উপর রাখে না, যদি কষ্ট হয় তাই। কিন্তু জিম মনে মনে ভাবে, আজই তো আর একদিন হোক ওর কষ্ট, তবু আমি মাথা রাখবো ওর বুকের ওপর। আজই তো মাত্র রাতটুকুনো। অবি কি আমাকে ভুলে যাবে? তাই তো হবে। ওর তো আর আমার প্রতি কোনো ফিলিংসই নেই। অজান্তেই জিমের চোখ বেয়ে পানি চলে আসলো। রাতটুকুন পার করে রান্নাঘরে গেল। রান্না করে সবাইকে খেতে দিল। বাবা, আমি বাবার বাসায় চলে যাব। কেন মা, কি হয়েছে? আমি আর আপনার ছেলের সংসার করতে পারবো না। কিছু কি হয়েছে মা? তুমি এমন করতে পারো না। তুমি ভেবে বলো। কি মনে করছেন? হ্যাঁ, আমার জীবন তো নরক করে তুলেছেন। আমারও তো কিছু চাওয়া পাওয়া আছে নাকি? সেটা কি আপনার ছেলে বোঝে না নাকি? একটা পাগলের সাথে আমাকে বিয়ে দিয়েছেন। আপনারা সবাই আমাকে ঠকিয়েছেন। আমি আপনাদের কাউকে ক্ষমা করব না। অভি পাশে বসে খেতেছিল।
কিন্তু তার কোনো রিয়েকশনই নেই যে জিম চিৎকার করে বলছে কথা। আসলে মা, জিম কথা থামিয়ে দিয়ে বলে, থাক, আর কিচ্ছু শুনতে চাই না আমি। ভালো থাকবেন। এই বলে জিম ঘরে গিয়ে কাপড়ের ব্যাগ নিয়ে সোজা বাবার বাড়ি চলে যায়। রাতে আব্বা, বৌমা এখনো আসে না কেন? সে আর আসবেও না। কেন, কি হইছে? তাহলে আমি পা দেবো কার কোলে? তোমার পা তো লোহার মতো শক্ত। তোর কপালে যা লেখা আছে তাই হবে। চিন্তা হচ্ছে আমি মরে গেলে তোকে কে দেখবে? আচ্ছা আব্বা, বৌমা কই গেছে? সে আগে যেখানে থাকতো সেইখানে। তাহলে নিয়ে আসি ওখান থেকে। এর আগে যেভাবে গিয়েছিলাম ওইভাবে নিয়ে আসি, চলো। তখন কত মজাই না হয়েছিল, হ্যাঁ? এবার আর আমি যাব না, তুই নিয়ে আসিস। সকালে যাস কেমন? আচ্ছা আব্বা, চলো, এখন আমার ঘুম পাচ্ছে। জিম বাসায় যাওয়ার পর কিরে মা, হঠাৎ না বলে আসলি? কেন, এদিকে তোমরা খুশি হওনি? কি যে বলিস? আচ্ছা, জামাই বাবাকেও তো দেখছি না। ওর কথা একদম বলবা না, বললে কিন্তু আমি চলে যাব। কি হয়েছে বলবি তো? আমি বলতে পারবো না, ও একটা পাগল গাধা। ঝগড়া হয়েছে বুঝি? মা তুমি থামবা। দেখ, স্বামীর সাথে অভিমান করে থাকতে নেই। তোমার যে কি করে বোঝাই। আচ্ছা যা, পরে কথা বলবো। জিম রাগে হন হন করে চলে গেল। পরের দিন অভি রওনা দেয় তার বাবার কাছ থেকে ঠিকানা নিয়ে, সাথে একটা মিষ্টির প্যাকেট। ঠিকানা অনুযায়ী সেখানে গেল অভি, কিন্তু দুঃখের বিষয় হলো অভি বাড়িটা চিনতেই পারছে না। অভি হাঁটাহাঁটি করছে, কিন্তু সেই বাড়ি আর পাচ্ছে না। সেই সকালে রওনা দিয়েছে, এদিকে বিকেল হয়ে গেছে। অভি আর কিছু চিন্তা না করে এবার এক লোককে জিজ্ঞেস করলো। লোকটা পাশ দিয়ে যেতেছিল। এই যে ভাই, একটু শুনবেন? আচ্ছা, আমার শ্বশুর বাড়ি কোনটা বলতে পারবেন একটু? ইয়ার কি পাইছেন? হ্যাঁ, আপনার শ্বশুর বাড়ি কোনটা সেটা আপনি জানেন না, আমি জানি। আপনি চেনেন না কেন ভাই? আসলে সেই বিয়ের মধ্যে একবার এসেছিলাম, আস্তে আস্তে সন্ধ্যা হয়েছিল, তাই কিছু মনে নেই। আপনার শ্বশুরের নাম কি? তা তো জানি না। তাহলে একটু দেরি করেন, আমি দেখছি। আচ্ছা ভাই। লোক কিছুক্ষণ পরে একটা লাঠি নিয়ে আসলো। ভাই, এইটা দিয়ে কি করবেন? হালার করে হালা, আমার বোকা বানাতে চাও তাই না? অভি বুঝতে পারছে এখানে থাকলে মায়ের একটাও মাটিতে পড়বে না। অভি সেখান থেকে এক দৌড়ে চলে আসে। এভাবে হাঁটার পরে আবার এক লোকের সাথে দেখা হয়, মুরব্বি টাইপের। কাকা, একটা কথা ছিল। বলো বাবা। অভি কিছুক্ষণ ভাবলো, আর একবার শ্বশুর বলেছে দেখে লোকটা মারতে এসেছিল, সেও যদি তাই করে। কি হলো বলো? আচ্ছা, আমার বৌমার বাড়ি কোনটা? কি? বৌমা? ওই পোলা, আমার তোর কি মনে হয়? কেন? আপনাকে তো দেখে আমার কিছু মনে পড়তেছে না। তুই বিয়ে করছো কবে? এই তো কিছুদিন ধরে, প্রায় 1 মাসের বেশি হইব। তাহলে বৌমা আসলো কই থেকে, পোলাও আসলো কই থেকে, আবারও বিয়ে দিচ্ছ? কি বলেন? আমার তো কোনো পোলা নাই। তাহলে বৌমা আসলো কই থেকে? বাবা ঠিকই বলেছিল, কোনো মুরব্বীকে যেন না জিজ্ঞেস করি। সব মুরব্বীর মাথার তার ছেঁড়া, কিছুই বোঝে না। যেই লাঠি তুলেছে অমনি অভি দৌড়। অভি চিন্তা করছে। কি বা বললাম যার জন্য এমন করে সবাই? কিছুক্ষণ পরে এক মেয়ে এসে, আরে দুলা ভাই, আপনি এখানে? না, এবার আর কিছু বলবো না। এমনিতে 2 বার দৌড়ানি খাইছি, আর খেতে চাই না। কি হলো, এখানে কিসের জন্য আসছেন? আর আপুর তো কালকেই আসছে। আচ্ছা চলেন। কোথায় যাব? কেন? আমাদের বাসায়। তোমাদের বাসায় যে আমি কি করব? দেখেন ভাই, এর কি মারা বাদ দেন, চলেন তো। অভি আর কিছু বলল না। মেয়েটা তার বান্ধবীর বাসা থেকে আসছিল। কিছুক্ষণ পরে তারা বাসাতে পৌঁছালো। মেয়েটা কলিং বেল বাজালো। কিছুক্ষণ পরে জিম দরজা খুলে দিল। অভি জিমকে দেখে মুখ দিয়ে বেরিয়ে আসলো বৌমা। আর মেয়েটা অবাক হলো, জিম রাগে লোক নিয়ে তাকিয়ে আছে। মিলি, ঘরে আয়। আপু, দুলা ভাই আসবেন না। সেটা তোকে নিয়ে ভাবতে হবে না, তুই ঘরে যা। মিলা ঘরে চলে গেল। ওই, তুই এখানে আসছিস কেন? আব্বা আসতে বললো আর তোমাকে নিয়ে যেতে বললো। তুই শুনিস না আমি আর তোর সংসার করব না? সংসার করতে হবে না, আমার পা রাখলেই হবে। অভ্যাস হয়ে গেছে, আর বাবার পা এখন শক্ত লাগে। তুই এখান থেকে যা, আমি যাব না। না গেলে নাই।
আজ তো রাত হয়ে গেছে, আমাকে আজ থাকতে দাও, সকালেই চলে যাব। না, তোর এই বাড়িতে থাকার কোনো অধিকার নাই। বলেই দরজা আটকে দিল। বৌমা, দরজাটা খোলো, আজই থাকবো। কিছুক্ষণ পরে জিমের মা দরজা খুলে দেয়। আরে বাবা, তুমি এখানে, ঘরে আসো। অভি সালাম দিয়ে বলল, আপনার মেয়ে তো আবার কিছু বলবে না? আরে আসো তো, আমি দেখছি কি হয়েছে। অভি চুপে চুপে ঘরে যায়। জিমের ঘরে যাওয়ার সাহস পায় না, তাই মাকে বলে মিলার ঘরে যায়। আরে দুলা ভাই, তা আপনাদের মাঝে কি নিয়ে ঝগড়া হয়েছে যে আপু আপনাকে ঘরেই আসতে দিচ্ছে না? আমি তো কিছু জানি না, তবে আসার সময় বলেছে আমার সাথে নাকি সংসার করা যায় না। কিছুই হয় নাই, তাহলে আপু আপনার উপরে এত রাগ কেন? কিছু তো একটা হয়েছে। জানি না তো। আচ্ছা, ফ্রেশ হয়ে আসেন, আমি পাখিটা দেখছি। অভি ফ্রেশ হয়ে আসে। কিছুক্ষণ পরে খেতে ডাকে। অভিকে মিলা নিচে নিয়ে যায়। কিছুক্ষণ পরে জিম আসলো। এসেই দেখে অভি এখানে। তুই এখানে কেন? নিয়ে আসছে। তুই এখনই বের হ এখান থেকে। সাথে সাথে জিমের বাবা অফিস থেকে আসলো। কি হয়েছে? কাকে বের হতে বলছো? কেমন আছেন বাবা? ভালো, তোমার কি খবর? ওকে বের করে দাও, তা না হলে কিন্তু আমি বের হয়ে যাব। কি হয়েছে যে এত রাগ দেখাচ্ছিস ওর ওপর? কিছুই না, ওকে যেতে বলো। আগে বল তো সমস্যা কি, তারপর ভেবে দেখবো। মা, ও আমাকে একদিনও। সাথে সাথে মুখে হাত দেয় জিম। কি হলো বল? ও গড, কিছুই হয়নি। তাহলে তো সমস্যা কি? ওকে এমন করে ওর সাথে কথা বলিস কেন? জিমের বাবা ফ্রেশ হয়ে আসলো। সবাই একসাথে খেতে বসলো। কিন্তু অভি খাচ্ছে না দেখে সবাই প্রশ্নের সুযোগ অভির দিকে তাকালো। কিন্তু জিম ঠিকই বুঝতে পারছে অভিকে খাইয়ে না দিলে খায় না। কি হলো দুলা ভাই, খাচ্ছেন না কেন? নাকি খাইয়ে দিতে হবে? দিলে তো ভালোই হয়। ও খাইয়ে দেবে কেন? আমার হাত নেই। আচ্ছা দুলা ভাই, আমি খাইয়ে দিচ্ছি। মিলা জানে জিমই ওকে খাইয়ে দেবে। এটা মিলার চাল ছিল। ও জানো জিম আর যাই করুক স্বামীর ভাগ কাউকে দেবে না। তোর খাইয়ে দিতে হবে না, আমি দিচ্ছি। আর সবাই মিটিমিটি হাসছে খাবার শেষ হলে। আমি ঘুমাবো কার সাথে? কেন দুলা ভাই, আমি আর আপনি ঘুমাবো? মানে তুই ওর সাথে ঘুমাবি কেন? তাহলে ভাই কার সাথে ঘুমাবে? আর খালি কোনো রুম নেই, আর তোর সাথে তো ঝগড়া লেগেছে, তাহলে ভাই কই ঘুমাবে? মিলা, তোর মুখে কি কিছুই আটকে না? হ্যাঁ, মেয়ে কোথাকার। আসলে মিলা ওর বোনকে ভালো করেই চেনে, তাই অভিকে সব আগে থেকে শিখিয়ে রেখেছে কি কি বলবে আর কখন। তাহলে ভাই কোথায় ঘুমাবে? সেটা তোকে না ভাবলেও চলবে। চলো নীলার মা, এখানে থাকা বোধহয় আমাদের ঠিক হবে না। চলো। তারপর তারা চলে গেল। চলেন ভাই। আমার পা রাখতে পারবে তো? এইটা কোনো ব্যাপার হলো? তুই আর একটা কথাও বলবি না, যা এখান থেকে। ভাই ভেবে দেখেন, আমি কিন্তু আপনার সব ইচ্ছা পূরণ করব। তুই মার না খেলে আর এখান থেকে যাবি না, তাই তো? থাক, কিছুই করতে হবে না, আমি ভেবে দেখেছি। কি ভেবেছ? আমি মিলার সাথেই ঘুমাবো, ও আমার সব ইচ্ছা পূরণ করবে। এবার ছালা সামনা। মনে কি কথা ছিল? আর ভাই এসব কি বলছে? যাবি এখান থেকে? তারপর মিলা এক প্রকার দৌড়ে চলে গেল। চল রুমে। আমি তো চুপ। অভিকে নিয়ে রুমে গেল। জিম দরজা আটকে দিয়ে চলে আসলো আর মনে মনে বলছে, আজ ওর কাজটা না হয় আমিই করব। এই আপনি শাড়ি খুলছেন কেন? তা কি হয়েছে? আপনার লজ্জা করে না? চুপ, একদম চুপ। আর এ যে আমার রুম, যা ইচ্ছা তাই করব। তুই চুপচাপ দেখে যাবি। তারপর জিম অভির শরীরের উপর একটু ঝুঁকে পড়ল। আলতো করে অভির গায়ে হাত বোলাতে লাগলো। অভি খিলখিল করে হেসে দিল। ওই, তুই হাসছিস কেন? তা কি করব, আমার তো শ্বশুরই লাগে। তোরে তো আমি আজ আর ছাড়ছি না এত সহজে। এই আপনি আমার শার্ট খুলছেন কেন? জিম শার্ট খুলে ওর উপর পুরো ভরটা দিয়ে দিল। অভি শুধু তাকিয়ে আছে, কিছু বলতে পারছে না। এমন সময় জিম অভির গলার কাছে ঠোঁট নিয়ে গেল, আলতো করে চুমু দিল। অভি একটু ক্ষেপে উঠল জিমের ঠোঁটের স্পর্শ পেয়ে। এদিকে জিম এটা খেয়াল করে আনন্দেই পুরো শেষ। যাক, অবশেষে মনে হয় কাজ হচ্ছে।
জিম আবার অভির গলায় তার নখের আলতো স্পর্শ দিতে লাগলো, আর অভি প্রতিবার কেঁপে উঠছে। জিম এটা খেয়াল করলে আরো বেশি ঘুরতে লাগলো। এদিকে অভি কেমন যেন অন্যরকম ফিল করছে। সে কোনো এক অদৃশ্য মায়াজালে আটকে যাচ্ছে। অভি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে জিমকে শক্ত করে জড়িয়ে ধরল, আর জিম বিজয়ের হাসি দিল। এমন সময় দরজায় ঠক ঠক আওয়াজ আসলো। এখন আবার কি আসলো? এদের মনে হয় আমাকে জ্বালানো ছাড়া কোনো কাজ নেই। মাত্র একটু সব শেষ করে দিল। কে? এখন অভি জিমকে জড়িয়ে ধরে রয়েছে। ওপাশ থেকে জিমের মা বলল, আমি তোর মা, একটু বাহিরে আয় তো। ছাড়ো, এখন মা ডাকছে। না, আমি ছাড়বো না। আগে বুঝিনি এত মজা জড়িয়ে ধরলে। পরে আরো মজা দেবনি, এখন ছাড়ো। আচ্ছা। জিম কাপড় পরে বাইরে চলে আসে। ডাকার আর সময় পাইলা না? কেন রে, কি করছিলি? এখন তো মাত্র 9:50 বাজে। বাজে কথা বন্ধ করো তো। কি জন্য ডাকছো সেটা বলো। আসলে হয়েছে কি, তোর শ্বশুর ফোন করেছিল। কি বললো? তোমার সাথে কথা বলতে চেয়েছে। ঠিক আছে, আমি দেখছি। ফোন দেওয়ার পর জিম বলল, জি বাবা, কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? জি বাবা, ভালো। অভি কি এখন তোমাদের বাসায় আছে? জি বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা কিছুদিন থেকেই যাব। আচ্ছা মা, তোমাদের ছাড়া বাড়িটা শূন্য লাগছে। আচ্ছা বাবা, এখন রাখি বাবা। আচ্ছা মা। তারপর জিম ঘরে চলে গেল। শালার বুড়ার ফোন করার টাইম পাইল না। পারেও বটে, এক্ষুনি ঘুমিয়ে পড়লো। তারপর জিমও ঘুমিয়ে পড়ল আগের মতো করে। সকালে আজ জিম অবাক হয়ে গেল, কারণ অভি আজ জিমকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। জিম এই আনন্দ রাখবে কই, সেটাই খুঁজে পাচ্ছে না। অভি, এই অভি, বলেন। ওঠো আর ফ্রেশ হয়ে আসো, আমি চা দিচ্ছি। অভি ফ্রেশ হয়ে রুমে বসে রাতের কথা মনে করছে। তখন আমার কি হয়েছিল? আর আমি লজ্জা, কি লজ্জা? আমি এই কাজ করলাম আর ভাবতে পারছি না। এমন সময় জিম রুমে প্রবেশ করলো। কি ভাবছো? কিছু না। আচ্ছা, রাতে কি কিছু হয়েছিল আমার? তোমার আবার কি হবে? যা বাবা, তাও ভালো, স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন? কিসের স্বপ্ন? বলা যাবে না, আমার লজ্জা করে। বলতে হবে না, চা নিয়ে নিচে আসো। আচ্ছা, আপনি যান, আমি আসছি। তারপর জিম চলে গেল আর ভাবছে, কি অদ্ভুত ছেলের রাতের কথা, স্বপ্ন মনে করে উড়িয়ে দিল। চা খেতে অভি নিচে আসলো। সবাই অভির জন্য অপেক্ষা করছিল। দুলা ভাই, রাতটা কেমন কাটলো? সেটা তোকে বলতে হবে? কি দুলা ভাই, বলবেন একটু? জানো কালকে কি হয়েছে? আমি তো বাবা আমরা এখানে আছি কিন্তু। তোমরা আছো তো কি হয়েছে, তোমরাও তো থাক, আর না বললাম। আল্লাহ গো, আমি এগুলো কি জন্ম দিয়েছি, মুখে দেখে কিছুই আটকায় না। জিম অভির দিকে তাকালো। এমন করে তাকিয়ে আছো কেন? আমার তো ভয় করে। চুপ, খেতে বসো, একটাও কথা না। আচ্ছা। ভাই কি আপুকে দেখে ভয় পান? সেটা তোর না জানলেও চলবে। তোরা কি শুরু করলি? একটু শান্তি মতো খেতে দে। তোমার মেয়েই তো, বেহায়া একটা। আচ্ছা, এবার খেতে বস। তারপর সবাই খেয়ে নিল। অভি বাহিরের দিকে যেতে নিলে, কোথায় যাও এখন? বাড়িতে যাই। বাড়িতে যাও মানে? তুমি না বললা এখানে থাকতে দেবে না? আর কাল তো বললাম না যে রাতটুকু থেকেই যাব? আমি যেতে বলতে দেখিয়ে যেতে হবে? এটা তোমার বাড়ি, তুমি না থাকতে দিলে কেমনে থাকবো? এখন যদি রুমে না যাস তো তোর পা আমি ভেঙে ফেলবো। আচ্ছা। আচ্ছা মানে যাবি কিনা তাই বল। যাইতেছি তো, যেটাই করি না কেন দোষ ধরবেই। কিছুক্ষণ পরে অভি এই রুমে চলে গেল। তারপর জিমও রুমে এলো। তুমি কি পাগল? কোথায় কি বলতে হয় জানো না? কথা বলতে আবার জায়গা লাগে নাকি? চুপ, একদম চুপ। রেডি হও, আজ তোমাকে আমার ফ্রেন্ডের সাথে দেখা করিয়ে দিব। অভি জানে কিছু বলে লাভ নেই। কিছুক্ষণ পর তারা চলে আসলো। জিমের ফ্রেন্ড 4 জন এসেছিল। কি রে, কেমন আছিস তোরা? ভালোই তো আছি, তুই তো আমাদের ভুলে গেছিস। কি যে বলিস তোরা, আমি না বরঞ্চ তোরাই ভুলে গেছিস। কে কাকে ভুলে গেছে তা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা বাদ দে, এই হলো তোদের দোলা ভাই। হাই দুলা ভাই, কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, তোমরা? যে আমরাও ভালো আছি। এমন স্বামী কারো কপালে এত সহজে জোটে না। কি ভালো ব্যবহার। এরকম স্বামী সবার কপালে হয় না। বেঁচে বেঁচে শুধু আমার কপালই জুটছে। ভাগ্যিস আসার সময় শিখিয়ে নিয়ে আসছিলাম, তা না হলে তো আজ কি যে হতো। কি ভাবিস এত? কিছু না। আচ্ছা, দুলা ভাইয়ের নাম কি? এখনো জানা হলো না। আমার নাম মোহাম্মদ অভি ইসলাম। তোমাদের নামও তো জানা হলো না। অনেক সুন্দর নাম। তারপর একে একে সবার পরিচয় দিল। ধন্যবাদ। আপনাকেও। ফ্রেন্ডরা অভির ব্যবহার দেখে মুগ্ধ হচ্ছে। এমন সময় এক ফ্রেন্ড বলে উঠল, ভাই কিন্তু অনেক স্মার্ট। তুমি স্মার্ট, তোমার মা স্মার্ট, তোমার বাবা স্মার্ট, তোমার 14 গোষ্ঠী স্মার্ট। দুলা ভাই এটা কি বললো? হায় আল্লাহ, এখন কি করি? ঠিকই তো বলেছি। আচ্ছা, তোমাদের বুঝিয়ে বলছি। বলেন। প্রথমে তোমাকে দিয়েই শুরু করছি। হ্যাঁ, আচ্ছা, তুমি দেখতে কিন্তু অনেক সুন্দর, মানে পরিমাণের চেয়ে বেশি যাকে বলে। কি যে বলেন। তুমি যেহেতু সুন্দর, সেই হিসেবে তোমার মা বাবাও অনেক সুন্দর। আবার তার বাবা মাও সুন্দর না হলে তারা হতো না। আমার কথা বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি? আল্লাহ, এই যাত্রায় বেঁচে গেছি। কিন্তু এত সুন্দর যুক্তি কেমনে দিল, তাও আবারও স্বপ্নেও ভাবিনি। যাক, বেঁচে গেছি, এতেই হবে। তারপর তারা আর কিছু কথা বলে ওখান থেকে যে যার মতো চলে যায়। আসার সময়, আচ্ছা, একটা কথা বলি, তুমি ওকে ওভাবে বললে কেন? তাও আবার গোষ্ঠী তুলে। জানি না কেমনি কি হলো, ওর কথা শুনে আমার কেমন যেন লাগলো, মনে হলো যে এর আগেও এই কথা কেউ বলেছে আমাকে। এমন সময় রিক্সার সামনে এক ছেলে এসে অভি ভাই বলে ডাকে। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। ভাই, তোমার সাথে ওই ব্যবহার করার জন্য তখন দুঃখিত। কি বলছো? আর কে তুমি? ভাই, আমাকে চিনতে পারছো না? আমি নীলার মামাতো ভাই। জানো ভাই, নীলা আজও রাতে কাঁদে তোমার জন্য। হয়তো তো এখন তোমার ভালোবাসা বুঝতে পারিনি। আপনি কি সব উল্টাপাল্টা বলছেন? কে আপনি, আর এসবের মানে কি? আপু, আমি সত্যি বলছি। অভি, ছেলেটা যা বলছে তা কি ঠিক? আমার তো কিছুই মনে পড়তেছে না। আচ্ছা ভাই, ভালো থাকবেন, আর পারলে আমাকে ক্ষমা করে দিবেন। ছেলেটা চলে গেল আর অভি অবাক হয়ে তাকিয়ে রইল। ছেলেটা কি বললো? আর আমি নীলা নামে কাউকে ভালোবাসতাম? আচ্ছা চলো, আগে বাসায় যাই। জিম ভাবছে, ছেলেটা কি সত্যি বললো না মিথ্যা বললো? না, এই বিষয়ে বাবার সাথে কথা বলতেই হবে। মনে হয় বাবা আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে। আর অভির এই রকম ছেলে মানুষই করার কি কারণ, আমাকে সব জানতে হবে। কিছুক্ষণ পরে বাড়িতে পৌঁছায়। মা, আজকে আমরা বাড়ি যাব। কেন রে, আর কিছুদিন থাক। না মা, আমার আজই যেতে হবে। কেন রে আপু, আজই যাবি কেন? দরকার আছে। কিছুক্ষণ পরে অভি আর জিম বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর বাসায় আসে। মা, তোমরা এসে পড়েছো? জি বাবা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি মা? আমিও ভালো আছি। আচ্ছা, যাও ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবার খাবো। আচ্ছা বাবা। রাতে জিম বাবার রুমে যায়। বাবা, আপনি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন? এমন মনে হলে কেন? জিম তারপর সব বলে। অভির বাবা একটা নিঃশ্বাস নিয়ে বলল, তুমি যা শুনেছো তা সবই সত্যি। হ্যাঁ, এটা ঠিক যে আমার ছেলে একটু মাস্তান টাইপের ছিল, কিন্তু বিশ্বাস করো, আমার ছেলে কখনো খারাপ কাজ করেনি। বাবা, আমাকে সব খুলে বলো না প্লিজ। আমার ছেলে কলেজে পড়তো, ওখানেই আমাদের নিজস্ব বাড়ি ছিল। প্রথম যেদিন কলেজে যায়, হঠাৎ দেখতে পায় কয়েকজন মিলে একটা মেয়েকে ডিস্টার্ব করছে। অভি কোনো কথা না বলে ওদের মারতে থাকে। সবাই মিলেও ওর সাথে পারেনি। পারবি কি করে? ওকে তো আমি সব রকমের ক্যারাটে শিখিয়েছি নিজেকে বাঁচানোর জন্য। যাওয়ার আগে ছেলেগুলো বলে গিয়েছিল, তোকে পরে দেখে নিব। সবাই যার যার মতো চলে যায়। মেয়েটি এসে আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। দরকার নেই। আর অন্য কেউ থাকলেও আমি একই কাজ করতাম। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? কলেজে। আমিও তো ওখানেই পড়ি। তাই? আচ্ছা, আপনার নাম কি? অভি ইসলাম। তোমার? মিলা। আচ্ছা, আজ থেকে আমরা ফ্রেন্ড।
তারপর কলেজে চলে আসে। ক্লাস করা শেষ হলে অভি যখন বাইরে বের হয়, বড় ভাই অভিকে ডাক দেয়। ওই, তুই ওকে মেরেছিস কেন? ও রাস্তার একটা মেয়েকে ডিস্টার্ব করছিল, তাই মেরেছি। তোর কি, ও কি তোর জিএফ নাকি? না, তাইলে তোর সমস্যা কি? আমার সামনে কাউকে বিরক্ত করলে বা খারাপ কাজ করলে আমি তাকে এত সহজে ছেড়ে দেই না। তা দেখি তুই কি করতে পারিস। এমন সময় পাশে দিয়ে একটা মেয়ে যাচ্ছিল। বড় ভাই মেয়েটার ওড়না টান দিয়ে তার হাতে নিয়ে আসে আর বলে, দেখি তুই কি করে বাঁচাস এই মেয়েটাকে। ভালো মতো বলছি, ওকে ওর ওড়না ওকে দিয়ে দাও, তা না হলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। কি করবি তুই? চেনস আমাকে? আমি কে? ওই, তুই যেই হোস না কেন তাতে আমার কি? হ্যাঁ, তোকে ভালো মতো বলছিলাম না ওর ওড়না ওকে ফিরিয়ে দে? মেয়েদের সম্মান দিতে শিখিসনি। হ্যাঁ, তুই বল এখন আমাকে কি করবি? তার আগে দেখ তোর কি অবস্থা হয়। এই বলে ছেলেটাকে মারতে শুরু করে। একসময় ছেলেটা জ্ঞান হারায়। এভাবেই চলছিল অভির জীবন। কাউকে পরোয়া করে না, আর কেউ অভির সাথে নড়তেও সাহস পেত না। এমন কোনো দিন নেই যে অভি মারামারি করতো না। একদিন তার মা তাকে ডেকে কাছে আনে। তখন হয়তো অভির অনেক শত্রু হয়ে গিয়েছিল। বাবা, একটা কথা রাখবি? এভাবে বলছো কেন? তুমি যা বলবা তাই হবে। কসম খাওয়াকে? আচ্ছা খেলাম, বলো কি বলবা। আজকের পর থেকে আর কোনোদিন মারামারি করবি না, এটা আমার কসম। কিন্তু মা, আমি তো। আমি আর কিছুই শুনতে চাই না। আচ্ছা মা, তুমি যা বলবা তাই হবে। তারপর থেকে আর মারামারি করতো না। কেউ গায়ে যদি অভিকে চড়ও মারতো, তাও কিছু না বলে সেখান থেকে চলে আসতো আর বাসায় এসে কান্না করতো। আর অভি বলতো, তুমি মা এটা কেমন কসম দিলে যে এখন মার খেতে হচ্ছে আমাকে? এইভাবে বলার কারণ অভির মা তার কিছুদিন পরে মারা যায়। এভাবেই চলছিল অভির জীবন। এখন আর অভিকে দেখে কেউ বেশি ভয় পায় না, তবে অভির রাগ দেখলে সবাই পালিয়ে যায়। একদিন অভি ক্লাস করছে, এমন সময় একটা মেয়ে এসে সরাসরি ক্লাসে ঢুকে পড়ে আর অভির সামনে গিয়ে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মেরে দেয়। এই মেয়ে, কি করছো? আপনি জানেন না স্যার, এই ছেলেটা কতটা লম্পট, লুচ্চা। আপনার কোথাও ভুল হচ্ছে। কেন? ও কি করেছে? ও আমার এক ফ্রেন্ডকে ভালোবাসার কথা বলে ও সব কেড়ে নিয়েছে। এখন বলছে ও নাকি ওকে ভালোবাসে না। আমি এরকম কিছু করি নাই, বিশ্বাস করেন স্যার, ওনার কোথাও ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে তাই না? তুই যে কি মানে লজ্জা সেটা আমার জানা হয়ে গেছে। ক্লাসে সবাই অভির দিকে একভাবে তাকিয়ে আছে আর অভি নিচের দিকে তাকিয়ে আছে। চোখ থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরছে আর মনে মনে বলছে, মা দেখেছো তুমি, এখানে ভালো মানুষের কোনো দাম নেই। আজ যদি আমি মেয়েটাকে একটা মেরে দিতাম, আর মেরে দিতে পারতাম যদি, আজ আর এত অপমান হতে হতো না। মেয়েটা অভির কলার ধরে ক্লাস থেকে টানতে টানতে বাইরে বের করে নিয়ে আসে। আজ তোর এমন অবস্থা করব সবাই যেন ওই কাজটা করতে 10 বার ভাবে। অভি শুধু নিজের দিকেই তাকিয়ে আছে, কিছুই বলতে পারছে না। সারা কলেজ অভির দিকে তাকিয়ে আছে। এমন সময় এক ছেলে বলে, এখনই মেরে ফেলি শালাকে। অভি তাকিয়ে দেখে এটা সেই বড় ভাই যাকে মেরেছিল। এমন সময় একটা মেয়ে আসে। তোরা কাকে ধরে নিয়ে এসেছিস? অভি তাকিয়ে দেখে এটা সেই মেয়ে যার জন্য বড় ভাইকে মেরেছিল। অভি কিছুই বুঝতে পারছে না। কেন? ও তোর সাথে টিচ করেনি? না, ও হবে কেন? তাহলে বললি যে নীল শার্ট পরা ছেলে। বলেছিলাম, কিন্তু এই ছেলে না। সরি, বিশ্বাস করো, আমি প্লিজ আমাকে মাফ করে দাও। কি করছিস নীলা? মাথা ঠিক আছে তোর? আমার মাথা ঠিক আছে এখন, তুমি যাও। আচ্ছা তুই যা, বুঝিস। শুধু ছেলেটা এত ছেলেমেয়ের সামনে অপমান করলে। আমি আসলে খুব লজ্জিত। জীবনের প্রথম এমন একটা কাজ করে বসলাম যা এই ছেলেটা করেই নাই। আপনি ওকে একটু বোঝান না প্লিজ স্যার, আমি তো আর ইচ্ছে করে করিনি। বাবা, আমি বলছিলাম কি, ভুল তো মানুষেরই হয়, তুমি ওকে মাফ করে দাও। আমি কি বলেছি আমি ওর উপর রেগে আছি? তার মানে ক্ষমা করেছো? এটাই হতো নীলার প্রথম সূত্র, যা দ্বারা অভির কাছে যেতে পারে আর বদলা নিতে পারে। তারপর ওখান থেকে যে যার মতো চলে যায়। তারপর নীলাও সেই কলেজে ভর্তি হয়ে যায়। পরের দিন নীলা এগিয়ে যায় অভির সাথে কথা বলতে। হাই, আপনি এখানে? আমি এখানেই ভর্তি হয়েছি।
আর কার জন্য জানো? সেটা আমি জেনে কি করব? আমি তোমার জন্য ভর্তি হয়েছি। কেন? সময় হলেই জানতে পারবে। এরই মাঝে ক্লাসে টিচার চলে আসে। তারপর স্যার নীলার ব্যাপারে বলে। এ হচ্ছে নীলা, আজ থেকে তোমাদের সাথে ক্লাস করবে। আর এর বাবা একজন শিল্পীপতি, দেশের 10 জনের মধ্যে একজন। আর তার একমাত্র মেয়ে এই নীলা। বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি? তারপর ক্লাস শুরু হয়। নীলা গিয়ে অভির পিছনে বসে। পিছন থেকে অভিকে কলম দিয়ে খুঁচিয়ে যাচ্ছে। অভি বিরক্ত ভাব নিয়ে বলে। কি হচ্ছে? তোমার সমস্যা কি? কিছু না। তাহলে আর খুঁচিও না। আমি মানলে তো। আবার যখন খোঁচা দেয় অভি স্যারকে ডাক দেয়। স্যার। সরি, ভুল হয়েছে। স্যার। বলছি তো, আর করব না। না, আমি বলবোই স্যার। কি হয়েছে? বাহিরে যাব। এর জন্য এত জোরে চিৎকার করতে কি হয়? না মানে স্যার। যাও, বলতে হবে না। অভি বাইরে চলে আসে, কিন্তু কি করবে ভেবে না পেয়ে একটা গাছের নিচে বসে পড়ে। স্যার, আমিও বাইরে যাব। যাও। জি স্যার। নীলা দেখে অভি গাছের নিচে বসে আছে, তাই ওখানেই চলে যায়। অভির যে নীলাকে পছন্দ হয় না তা কিন্তু না, সামথিং সামথিং যাকে বলে আর কি। তখন আমাকে ভয় দেখালে কেন? মজা নিলাম। আমার সাথে মজা নিতে ভালো লাগে, তাই না? হেই, তুমি কাঁদছো কেন? জানো, আমি তখন কত ভয় পেয়েছি। ভয়ের কি আছে? স্যার তো আর তোমাকে মারবে না। আর হাজার হলেও শিল্পপতির মেয়ে বলে কথা। আমার গুণাগুণ করতে বলেছি তোমাকে। আর আমার এত বিশালত্ব ভালো লাগে না। তাই নাকি? জানো আমার ইচ্ছে কি? সেটা আমার জানতে হবে না। হুম। এভাবে কিছুদিন কেটে যায়। তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়, একে অপরকে ছাড়া বাঁচতেই পারবে না। একদিন অভি রাতে ঘুমিয়ে আছে, এমন সময় অভি খেয়াল করলো তার ঘরে কেউ প্রবেশ করছে। অভি ভয় ভয় বলে। কে 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 ওখানে? আমি নীলা। তুমি এত রাতে আর আমার বাড়িতে কেন আসছো? ঘরে প্রবেশ করলে? তোমার সাথে রোম্যান্স করতে। পাগল হইছো নাকি? কি আবল তাবল বলছো? যা সত্যি তাই বলছি। এখন কত রাত জানো? আর রুমে আসলে কেমনে? এই নীলা পারে না এমন কিচ্ছু নেই। বুঝলাম। এবার যেদিক থেকে আসছো সেই রাস্তা দিয়ে যাও। কেউ দেখলে সমস্যা হবে। তাতে আমার কি? এতদিনে একটা সুযোগ পেয়েছি, আর তা কেমন করে ছাড়ি বলো তো? কি বলতে চাইছো? এমন সময় দরজা টোকা পড়ে। অভি অনেকটা ঘাবড়ে যায়। এদিকে নীলা হাসছে। অভি কিছুই বুঝতে পারছে না। বাইরে থেকে বলে। এই দরজা খোল তাড়াতাড়ি, আমার বোনের কিছু হলে তোকে ছাড়বো না বলে দিলাম। অভির বুঝতে বাকি রইল না এটা নীলার কোনো চাল। এমন সময় দরজা ভেঙে ফেলার সম্ভাবনা দেখে নীলা বলে। এবার দেখি কি করে বাঁচাতে পারিস নিজেকে। তারপর নীলা অজ্ঞান হওয়ার নাটক করে। এরই মাঝে দরজা ভেঙে ফেলা হয়। সেই বড় ভাই এসেই অভির কলার ধরে। তুই আমার বোনের সাথে কি করেছিস বল তাড়াতাড়ি। বিশ্বাস করেন ভাই, আমি কিছুই করিনি। আগে আমার বোনটাকে বাঁচিয়ে নেই, তারপর তোকে দেখছি। তারপর ছেলেরা নীলার মুখে পানি ছিটিয়ে দেয়। তারপর নীলা চোখ খুলে আর বলতে থাকে। আমি এখানে কি করে আসলাম? আর এটা কার বাড়ি? আর অভি, তুমি এখানে? অভি কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যায়। কি বলবে ভাষাই খুঁজে পাচ্ছে না। নিজেকে আজ খুব অসহায় মনে হচ্ছে। বল, তুই আমার বোনকে কি খাইয়ে নিয়ে এসেছিস? মারতে মারতে অন্যদিকে অভির বাবা শুধু চোখে জল ফেলে যাচ্ছে। সে ভালো করেই বুঝতে পারছে তার ছেলে আজ খুব বড় কোনো ষড়যন্ত্রতে আটকে গেছে। কিছু বলতেও পারছে না। তারপর অভির বাবাকে কয়েকজন লোক ধরে রাখে আর অভিকে মারতে থাকে আর বলতে থাকে। আমার সাথে পাঙ্গা নিতে চাস? সেদিন বলেছিলাম না আমাকে চিনিস? আজ তোকে চিনিয়ে দিচ্ছি আমি কে। অভি নীরবে কেঁদেই যাচ্ছে। চাইলেও যে কিছু করতে পারছে না। তার হাত পাজে বন্ধি তার মার কাছে। এক পর্যায়ে আশেপাশে লোক আসে, যার পর তারা থামিয়ে দেয়। সবার চোখে জল, কারণ তারা জানে অভি এমন ছেলে না। কেউ কিছু বলতেও পারছে না, অসহায়ভাবে তাকিয়ে আছে অভির দিকে। তারপর অভিকে পুলিশের হাতে তুলে দেয়। এর রেপ কেসে ঢুকিয়ে দিতে চাইলে নীলা তখন বলে। আগে ওকে সুস্থ হতে দাও, এখন তো হসপিটালে নিতে হবে। মার তো আর কম খেলো না। তারপর নীলারা সবাই চলে যায় আর একটা হাসি দিয়ে
এটা যে তাদের জয়ের হাসি। দেখো এখন কেমন লাগে আমাদের সাথে লড়তে আসা। এখন হাড়ে হাড়ে বুঝতে পারবি। আজ তারা জয়ী হয়েছে। নীলারা যাওয়ার সাথে সাথেই অভির বাবা অভিকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। একবার যে অভি জ্ঞান হারায়, তারপর কিছু মানুষের সাহায্য নিয়ে অভিকে হসপিটালে নিয়ে যায়। কিছুক্ষণ পরে ডাক্তার আসে। আচ্ছা, এমন কি হয়েছিল যার কারণে এমন নৃশংসভাবে মারলো? আমি সত্যি কিছু জানি না, তবে এটা বলতে পারি আমার ছেলে কখনো কোনো খারাপ কাজ করতেই পারে না। আমার ছেলের কি অবস্থা? আল্লাহকে ডাকেন, বলা যাচ্ছে না কিছু। আসলে তারা আপনার ছেলেকে মেরে ফেলার উদ্দেশ্যে মেরেছে, এখনো কিছু বলা যাচ্ছে না। আমার ছেলে বাঁচবে তো ডাক্তার? আমি আমার সবটুকু চেষ্টা করব, বাকিটা উপরওয়ালার হাতে। তখনই অভির বাবা মনে মনে বলে, অভি যদি বেঁচে যায় তাহলে ওদের কাউকে বাঁচতে দিব না, পাই পাই হিসাব নিব। প্রায় 2 দিন পরে অভির জ্ঞান ফেরে। বাবা, এখন কেমন আছিস? কথা বলছিস না কেন? এমন সময় ডাক্তার চলে আসে। আমার যতটুকু মনে হয় আপনার ছেলে কাউকে ভালোবেসেছিল, আর তার সামনে এই ঘটনা ঘটেছিল, আর তার সাথে মেয়েটাও জড়িত, তাই শট একটু বেশি খেয়েছে। 2 দিক থেকে শট মেনে নিতে পারেনি, তাই স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তাহলে কি কোনোদিনও সুস্থ হবে না? সেটা আমি জানি না, হয়তো ফিরতেও পারে, নাও পারে। আর একটা খারাপ খবর আছে, আর সেটা হলো ও বাচ্চা ছেলেদের মতো আচরণ করবে। মেমোরি সব গেছে, ও যে বড়, ওর কখনো এটা মনে হবে না। এটাই ভালো হয়েছে। এখন আর পুরনো স্মৃতি মনে পড়বে না। আচ্ছা, ওকে বাসায় কবে নেওয়া যাবে? 2-3 দিন পরে নিতে পারেন। তারপর অভিকে বাসায় নিয়ে আসে, কিন্তু সবার টিটকারি থেকে বাঁচতে না পেরে ওকে নিয়ে ওই শহর ছেড়ে আসে নতুন করে জীবন চলার জন্য। এইভাবে কিছুদিন চলে যায়। ওর পাগলামিগুলো খুব ভালো লাগতো। মাঝে মাঝে অভির বাবা হাসতে হাসতে মরে যাওয়ার অবস্থা হয়ে যেত। অভি পুরনো কথা ভুলে গেলেও অভির বাবা ভুলে যায়নি। তাই তার স্মৃতি আনার জন্য একটা তোমাকে বিয়ে করিয়ে আনি। ভেবেছিলাম অভি যদি কাউকে সত্যি সত্যি ভালোবেসে থাকে তাহলে কোনো মেয়ের সাথে চললে হয়তো স্মৃতি ফিরে আসতেও পারে, এই আশায়। এদিকে জিম চোখের পানি ছাড়ছে নীরবে। সবই তো শুনলা, এখন বলো আমি এই ছাড়া কি করতে পারি? আপনার আর কিছুই করতে হবে না বাবা, যা করার আমিই করব। আমার স্বামীর সাথে অন্যায় হয়েছে তা আমি কি করে সহ্য করি বলেন? আজ থেকে এই লড়াই শুধু আপনার না, এই লড়াই আজ আমারও। তারপর জিম ঘরে চলে আসে। দেখে অভি ঘুমিয়ে পড়েছে। মনে হচ্ছে নিষ্পাপ একটা ছেলে ঘুমিয়ে আছে, আর এর মাঝে এত বড় ঝড় বয়ে গেছে কেউ বুঝতেই পারলো না। তারপর জিম আগের নিয়মেই ঘুমিয়ে পড়ে। জিম ঘুমিয়ে গেলে ঠিকই, কিন্তু আজ আর অভির বুকে মাথা রাখলো না, অভির কষ্ট হবে বলে। প্রতিদিনের মতো আজও অভি আগে ওঠে, তারপর জিম ওঠে, রান্না করে সবাইকে খেতে দেয়। খাবারের সময়, বাবা একটা কথা বলবো? বলো, কি বলবা? বলছিলাম কি আমাদের আগের বাড়িতে গেলে মনে হয় ভালো হতো। ঠিক বুঝলাম না। আর অভির জন্য ভালো হবে মানে? ওখানে গেলে আগে সবকিছু দেখলে বা মানুষদের দেখলে কিছুটা উন্নতি হতে পারে। কথাটা খারাপ বলনি। তাহলে আজই আমরা রওনা দিই। আজই? আজই। যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো অভির জন্য। আচ্ছা, আমি সব ব্যবস্থা করছি। আজ বিকেলে রওনা দিব। তারপর সবকিছু গুছিয়ে বিকালবেলা রওনা দেয়। যেতে সন্ধ্যা হয়ে যায়। অভি অদ্ভুতভাবে তাকিয়ে আছে। ওর মনে হয় এই বাড়িও আগেও কোথায় দেখছে। বাবা, এটা কাদের বাড়ি? আমার মনে হয় এর আগেও এই বাড়ি আমি দেখেছি। দেখেছেন বাবা, আমি বলেছিলাম না ওর কিছু একটা পরিবর্তন হবে। তাই তো দেখছি। বাবা, এটা আমাদের আরেকটা বাড়ি, তোমার পছন্দ হয়নি? অভিকে উদ্দেশ্য করে বলল, ঠিক সেটা না, কিন্তু আমার মনে হচ্ছে এই বাড়িটা আমার খুব চেনা। এবার ভেতরে যাওয়া যাক, নাকি সারা রাত এখানেই কাটিয়ে দিব? ও, চলো ভেতরে চলো। তারপর কিছু কাজের লোক নিয়ে ভেতরে ঢুকে পড়ে। বাড়ি পরিষ্কার করতে করতে অনেক রাত হয়ে যায়। তারপর খাবার যা এনেছিল তাই খেয়ে রাত পার করে দেয়। সকালে উঠে অভির বাবা বাইরে এসে দেখে অনেক লোক দাঁড়িয়ে আছে। আপনারা তা কেমন আছেন? ভালো। রাতে দেখলাম ঘরে লাইট জ্বলছে, ভাবলাম চোর আসলো নাকি, তাই লোক নিয়ে সকলে দেখতে আসলাম। আপনারা কোথায় চলে গিয়েছিলেন আমাদের কিছু না বলে? তারপর তাদের সব খুলে বলে। আসলে আমাদের অনেক ভুল হয়েছে, দয়া করে ক্ষমা করে দিয়েন। আরে রাখেন ওসব কথা। আসুন সবাই ভেতরে আসুন। আজ না, অন্যদিন আসবো।
আচ্ছা। জিম আজ অভির আগেই উঠে পড়েছে। তারপর নাস্তা করার জন্য কিছু রান্না করে। খাওয়ার সময় বাবা, অভি কোন কলেজে পড়তো? এই কলেজে? কিন্তু কেন? আজ ওকে নিয়ে আমি কলেজে যাব। কেন? দেখি ওখানে নিয়ে গেলে ওর কিছু মনে পড়ে কিনা। ও আচ্ছা, আর যাওয়ার সময় গাড়ি নিয়ে যেও। আচ্ছা। কিছুক্ষণ পরে জিম অভিকে নিয়ে কলেজে চলে যায়। একজন অভিকে দেখে দৌড়ে এসে অভিকে জড়িয়ে ধরে। অভি, কেমন আছিস? অভি শুধু তাকিয়ে আছে, কিছু বলছে না। কিরে, কথা বলছিস না কেন? ওভাবে কি দেখছিস? আমি শাফিন। কিছুক্ষণ পরে পুরো কলেজ ছড়িয়ে যায়। এক পর্যায়ে নীলাও খবর শুনে আর দৌড়ে চলে আসে। কিরে, তোর কি হয়েছে? তুই আমাকে চিনতে পারছিস না? এক পর্যায়ে কলেজে সবাই চলে আসে, স্যার সহ, কারণ অভি সবার প্রিয় ছিল। সবাই তাকে চিনত। জিম শাফিনকে আস্তে করে ডেকে এক পাশে নিয়ে অভির ব্যাপারে সব বলে। জিম অভির কাছে এসে দেখে এক মেয়ে অভিকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে আর বলছে, আমাকে প্লিজ মাফ করে দাও, আমি না জেনে এসব করেছি। আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি, আমাকে ফিরিয়ে দিও না প্লিজ। নীলার এই কলেজ ছাড়েনি, কারণ তার আশা ছিল একদিন অভি ঠিক এখানে আসবে। এই মেয়ে, কি করছো এসব? দেখো না এখানে কত ছাত্রছাত্রী স্যার আছে, আর তুমি ওকে জড়িয়ে ধরছো। কে তুমি? ও আমার হবু বর। তোমার কোনো সমস্যা? কই কি মাইয়া, তাহলে আমি কই থেকে আসলাম? মানে, আর কে আপনি? আমি ওর স্ত্রী। কি? অভি বিয়ে করেছে? তো আমাকে দেখে তোমার কি মনে হয় আমি ওর মা? অভি, তুমি কথা বলছো না কেন? তুমি একবার বলো, এই মেয়ে তোমার কেউ না, আমি তোমার ভালোবাসা। আমার সাথেই তুমি সংসার করবে, বলো অভি। এইসব দেখে সকল ছাত্রছাত্রীর চোখে পানি পড়েছে। স্যার পর্যন্ত বাদ রইল না। জিমও বুঝতে পারলো আসলে কতটা ভালোবাসলে এমন আচরণ করে। জিমও এক প্রকার কেঁদে নিয়েছে। আপু, তুমি কাঁদছো কেন? নীলা অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। আপু, এখন আমাকে চিনছো না? এখন তো আর আমাকে প্রয়োজন নেই। এই বলে কেঁদে কেঁদে সেখান থেকে চলে যায়। অভি, কেমন আছো? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ। আপনি? আঙ্কেল? আপনি তো আমার থেকে বড়, সো আঙ্কেল বলবো না তো কি বলবো, আজীব। আসলে স্যার ওর আগের কিছু মনে নেই। তারপর স্যার সহ সবাইকে সব কথা খুলে বলে সবাই। স্যার, একটা কথা রাখবেন? বলো, কি বলবা? আগামীকাল থেকে এই কলেজে ভর্তি হতে চাই। কিন্তু গ্যাপ দিয়ে? সেটা আমি ঠিক করে নেব। আর আমরা মূলত পরীক্ষা দেওয়ার ইচ্ছেই ভর্তি হচ্ছে না। তাহলে? জিম স্যারকে আড়ালে নিয়ে সব বলতে থাকে। কিন্তু তুমি তো ওর স্ত্রী, তোমার কি হবে? স্যার, ওর স্মৃতি ফেরানো খুব প্রয়োজন। পরেরটা পরে দেখা যাবে। আর আমার ভালোবাসা সত্যি হলে আমার কাছে আসবে, না হলে নীলার কাছে। ঠিক আছে, তাহলে আগামীকাল থেকে কলেজে এসো। জি স্যার। তারপর আরে কিছু কথা বলে সেখান থেকে চলে আসে। অভি, চলো বাসায়, কাল থেকে ক্লাস করব। জিমের এখন একটাই চিন্তা, অভি স্মৃতি ফিরলে কি আমাকে আগের মতো ভালোবাসবে, নাকি দূরে সরিয়ে দেবে? এই বলে আমি তোমাকে চিনি না। আচ্ছা, ওই মেয়েটা আমাকে ওভাবে ধরলো কেন? আমি তো জানি না। আমার যে তখন কি লজ্জা লাগছিল তোমাকে বলে বোঝাতে পারবো না। তাই? আচ্ছা, ওই মেয়ে কি আমাকে চেনে? কি জানি, আর যেভাবে কান্না করলো মনে হয় তোমাকে অনেক আগে থেকেই চেনে। আমারও কেমন জানি লাগলো, মনে হলো এই মেয়েকে এর আগেও কোথায় দেখেছি। ও তাই? তা কতদিনের সম্পর্ক তোমাদের? কি যে বলো না, আমি তো ভালো করে চিনিই না। আচ্ছা, এখন বাসায় চলো, তারপর কথা হবে। কিছুক্ষণ পরে বাসায় চলে আসে। বাবা, নীলার সাথে দেখা হয়েছিল। কি? ওই মাইয়ার সাথে দেখা হয়েছিল? বাবা, আমার যতদূর মনে হয় এখানে নীলার কোনো দোষ নাই। ও কিছুই জানতো না এই ব্যাপারে। ও দেশের বাইরে ছিল, ওকে যা করতে বলছে ও তাই করেছে। এখন তো মেয়েটা অভিকে ছাড়া কিছুই বোঝে না। আজ ও অনেক কান্না করে চলে গেল। ও হয়তো অভিকে ওর থেকেও বেশি ভালোবেসেছে। আমি এই বিষয়ে কথা বলতে চাই না। আচ্ছা, তোমরা কি নাম বললে? নীলা? এই নীলাকে? আর নীলা নাম মনে হয় আমার খুব চেনা। কে এই মেয়ে? কেউ নাই, এই নামের মেয়ে আমার অফিসে কাজ করে। ও ও, যে করেই হোক তোমাদের দুজনকে আমি মিল করিয়ে দিব। রাতে আমাকে কতটুকু ভালোবাসো? আমার বাবা যতটুকু ভালোবাসে তার চেয়ে একটু কম। আমি যদি তোমাকে রেখে চলে যাই তাহলে কি আমাকে মিস করবা? না, আমি তোমাকে যেতে দেব না।
তাহলে আমার পা রাখবে কে? আচ্ছা, যতদিন আছে আমি তোমার পা রাখবো। কেমন? কোথায় যাবা তুমি? অজানা কোনো দেশে। দরকার নেই, আমি তোমাকে যেতে দেব না। আচ্ছা, একটা কথা বলো, আজ যে মেয়ে তোমাকে ধরে কান্না করলো, তুমি যদি তাকে পাও আমার পরিবর্তে, তাহলে আমাকে ভুলে যাবে? কি যে বলো না, ওই মেয়ের তো শরম বলতে কিছুই নেই। দেখেছো কত লোকের সামনে আমাকে জড়িয়ে ধরলো। আচ্ছা, এখন ঘুমাও, কাল আবার যাবো ওখানে। আচ্ছা, এদিকে আসো একটু। কেন? আরে আসো না। জিম আসার সাথে সাথে অভি জিমের কপালে চুমু দিল। আব্বাই কইলো তাই দিলাম। কি? আমার দোষ নাই। আর আমি না করেছিলাম, কিন্তু আব্বু বলল আমি তোমাকে চুমু দিলে তুমি কোনোদিন আমাকে ছেড়ে চলে যাবে না, তাই দিলাম। আর কিচ্ছু বলিনি, আর কি বলবে? শুধু কপালে চুমু দিতে বলছে। আব্বু তো তাই বলল। আচ্ছা, ঘুমাও। আচ্ছা। তারপর আগের নিয়মেই ঘুমিয়ে যায়। সকালে জিম উঠে রান্না করে খাবার খেয়ে ফ্রেশ হয়ে অভিকে নিয়ে কলেজে চলে আসে। অভির বাবাকে জিম সব বলে রেখেছে। কিছুক্ষণ পরে কলেজে চলে আসে জিম। সাফিনের সাথে কথা হয়েছে। তারপর সাফিন ওদের দুজনকে ক্লাসে নিয়ে যায়। আমরা এখানে কেন? আজ থেকে আমরা লেখাপড়া করব, বুঝলাম? ও, তাহলে আমাদের বই কোথায়? আজ আমরা এই ফ্রেন্ডের সাহায্য নেব, কাল বই কিনে ক্লাস করব। কিছুক্ষণ পরে কলেজের মাঠে কয়েকটা প্রাইভেট কার এসে থামলো। চলো, তোমার সাথে আবু কথা বলবে। আমি কোথায় যাব? চলো, বাবা তোমাকে ডেকেছে। আমাকে? কিন্তু কেন? সেটা গেলেই বুঝতে পারবে। না, আমি যাব না। চলো, আমি সাথে যাচ্ছি। চলো। কিছুক্ষণ পরে সবাই মাঠে গেল। কেমন আছো বাবা? আঙ্কেল, আপনি আমাকে বাবা বলছেন কেন? এত কথা না বলে ওকে তুলে নিয়ে যাই, তাহলেই তো হবে। আমাকে কোথায় নিয়ে যাবেন ভাই? তোর সাথে নীলার বিয়ে দেব। দেখছো কি বোকা, আমি কিছু করলাম না আর আমার কাছে মাফ চাচ্ছে। ওদের মাফ করে দাও, আর কিচ্ছু বলতে হবে না। আচ্ছা, মাফ করে দিলাম। নীলা অভিকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম তুমি আমার উপর রাগ করে থাকতেই পারবে না। ছাড়েন তো, আমার শ্বশুরই লাগে। আর এত লোকের সামনে জড়িয়ে ধরেন কেন? আমি তো আপনাকে চিনিই না। তার মানে তুমি আমাকে ক্ষমা করনি? আপনাদের চিনি না, তাহলে ক্ষমা করব কিসের জন্য? দেখ, তোর জন্য এটাই ভালো হবে, আমার বোনকে মেনে নে, না হলে আগের মতো আবার দেব। কি করবেন? তোকে পরে দেখে নেব। এই বলে চলে যায় সেখান থেকে। অভি, আমি না জেনে এইসব করেছি, প্লিজ ক্ষমা করে দাও আর আমাকে গ্রহণ করো। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে ছাড়া বাঁচবেন না? এটা সম্ভব নাকি? হ্যাঁ, পাগল কোথাকার। তুমি আজ যতই ড্রামা করার করে নাও, আমি তোমাকেই বিয়ে করব। আর যে বাধা দেবে সে সোজা ওপরে পাঠিয়ে দেব। জিমকে উদ্দেশ্য করে বলল, বলেই সেখান থেকে চলে গেল। ওকে বলে কোনো লাভ হবে না। তারপর সব ঘটনা খুলে বলে।